আজকে আমরা ক্লাস 12 এর অর্গানিক পোরশন এর ফার্স্ট চ্যাপ্টার হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। চ্যাপ্টারটার নাম হলো হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন। আজকে মূলত আমরা হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনের ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই শুরু করা যাক হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন কাকে বলে? না, যদি কোনো অ্যালকেন থেকে হাইড্রোজেন বেরিয়ে কোনো হ্যালোজেন গ্রুপ যুক্ত হয় তখন তাকে আমরা বলবো হ্যালো অ্যালকেন। ইটস ক্লিয়ার? যেখানে এক্স বলতে আমরা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন অ্যাটমকে বুঝি। এখন এই হ্যালো অ্যালকেনের আমরা ক্লাসিফিকেশন করব যে হ্যালো অ্যালকেন মূলত কয় প্রকার। ঠিক আছে, তো প্রথমে আমরা হেডিং করি যে ক্লাসিফিকেশন অফ হ্যালো অ্যালকেন on the basis of number of halogen atom। অর্থাৎ একটা অ্যালকেনে কয়টি হ্যালোজেন অ্যাটম আছে তার উপর ভিত্তি করে আমরা হ্যালো অ্যালকেনের ক্লাসিফিকেশন করব। তো প্রথমে আসি একে মোনো হ্যালো অ্যালকেন। অ্যালকেনের মধ্যে যদি একটি হাইড্রোজেন বেরিয়ে একটি হ্যালোজেন অ্যাটম যুক্ত হয় তখন সেই অ্যালকেনকে আমরা বলবো মনো হ্যালো অ্যালকেন। এর একটা স্পেশাল নাম আছে যেটাকে বলা হয় অ্যালকিল হ্যালাইড। মূলত আমরা এই অ্যালকিল হ্যালাইড নিয়ে পড়াশোনা করব পরবর্তী সেশনে, কারণ যত সমস্ত হ্যালো অ্যালকেন আছে তার মধ্যে মনো হ্যালো অ্যালকেন দ্যাট মিনস অ্যালকিল হ্যালাইড নিয়ে আমাদের বিষয়। তো দেখা যাক মনো হ্যালো অ্যালকেনের এক্সাম্পল CH3X। মেন অ্যালকেনটা ছিল মিথেন CH4, তাতে একটি হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটি হ্যালোজেন গ্রুপ যুক্ত হয়েছে, দ্যাট ইজ আর একটা CH3CH2X। এখানেও মূল কম্পাউন্ডটা ছিল ইথেন CH3 সিঙ্গেল বন্ড CH3। এখানেও একটি হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটি হ্যালোজেন গ্রুপ যুক্ত হয়েছে। নেক্সট দেখি CH3CHX CH3। এক্ষেত্রে মূল কম্পাউন্ডটা ছিল প্রোপেন CH3CH2CH3। মাঝের একটি হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সেখানে একটি হ্যালোজেন অ্যাটম যুক্ত হয়েছে। এছাড়াও আমরা দেখতে পারি আরো একটা CH3C CH3CH3X। এখানেও সিমিলার একটি হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটি হ্যালোজেন অ্যাটম যুক্ত হয়েছে। এটার মূল কম্পাউন্ড ছিল আইসোপ্রোপেন। ক্লিয়ার? এখন যদি আমরা স্পেশালি একটু জানতে চাই যে এগুলো কি কি টাইপের, না এইটাকে বলা হয় মিথাইল হ্যালাইড, এটাকে বলা হয় 1 ডিগ্রি হ্যালাইড,
এটাকে বলা হয় 2 ডিগ্রি হ্যালাইড, আর এটাকে বলা হয় 3 ডিগ্রি হ্যালাইড। কেন এরকম? হ্যালোজেনের সাথে যুক্ত কার্বন যদি ডাইরেক্ট একটি কার্বনের সাথে যুক্ত থাকে তখন তাকে বলবো 1 ডিগ্রি। হ্যালোজেনের সাথে যুক্ত কার্বন যদি ডাইরেক্ট দুটি কার্বনের সাথে যুক্ত থাকে তখন তাকে বলবো 2 ডিগ্রি। হ্যালোজেনের সাথে যুক্ত কার্বন ডাইরেক্ট যদি 3টি কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে তাকে বলবো 3 ডিগ্রি। অর্থাৎ this is 1 ডিগ্রি alkyl halide, this is 2 ডিগ্রি alkyl halide, and this is 3 ডিগ্রি alkyl halide, and this is only for methyl halide. এখন এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে মনে রাখতে হবে একটা বিষয়, যে ডাইরেক্ট অর্থাৎ হ্যালোজেনের সাথে যুক্ত কার্বন কিন্তু ডাইরেক্ট কটি কার্বনের সাথে যুক্ত আছে সেই অনুযায়ী সেটি তত ডিগ্রি হবে। ক্লিয়ার? ওকে। যেমন আমি যদি এখানে একটা সিম্পল ব্যাপার দেখাই, যে CH3 CH2 CH2X, এটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি অ্যালকিল হ্যালাইড? এটা 1 ডিগ্রি। কেন? হ্যালোজেনের সাথে যুক্ত কার্বন ডাইরেক্ট কটা কার্বনের সাথে যুক্ত আছে? একটা। সো দিস ইজ 1 ডিগ্রি। এর পরে যটাই থাকুক না কেন, একটা দুটো তিনটে চারটা কোনো যায় আসে না, ডাইরেক্ট কটি কার্বনের সাথে যুক্ত সেটি তত ডিগ্রি। ক্লিয়ার? এই হলো মনো হ্যালো অ্যালকেন। নেক্সট ক্লাসিফিকেশনে আমরা আসি ডাই হ্যালো অ্যালকেন, 2 নাম্বার। অ্যালকেনের মধ্যে যদি দুটো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে দুটি হ্যালোজেন অ্যাটম যুক্ত হয়ে থাকে তখন আমরা তাকে বলবো ডাই হ্যালো অ্যালকেন। এক্সাম্পল, যেমন RCHX, এক্সাম্পল RCHX CH2X। এক্ষেত্রে এই ধরনের ডাইহ্যালো অ্যালকেনকে আমরা বলে থাকি জেম ডাইহ্যালাইড বা অ্যালকিলিডিন ডাইহ্যালাইড। এই ধরনের ডাইহ্যালো অ্যালকেনকে আমরা বলে থাকি ভিস ডাইহ্যালাইড বা অ্যালকিলিন ডাইহ্যালাইড। ক্লিয়ার? তো এখন যদি আমাকে জানতে হয় যে জেম ডাইহ্যালাইড কাদেরকে বলবো, না একই কার্বনে যুক্ত যদি সেম হ্যালোজেন অ্যাটম হয়ে থাকে তখন তাকে আমরা বলবো জেমিনাল ডাইহ্যালাইড। যদি পাশাপাশি কার্বনে সেম হ্যালোজেন অ্যাটম যুক্ত হয়ে থাকে তখন তাকে আমরা বলবো ভিসিনাল ডাইহ্যালাইড। ক্লিয়ার? সেম হ্যালোজেন অ্যাটম হতে হবে, অর্থাৎ এখানে যদি X ক্লোরিন হয় এখানে কিন্তু অবশ্যই ক্লোরিন হতে হবে, এখানেও যদি X ক্লোরিন হয় এখানেও কিন্তু X ক্লোরিন হতে হবে। অন্য হ্যালোজেন অ্যাটম হলে আমরা তাকে জেম ডাইহ্যালাইড বা ভিসিনাল ডাইহ্যালাইড বলতে পারবো না, তখন এমনি নরমাল ডাইহ্যালো অ্যালকেন বলতে পারি। ক্লিয়ার? ওকে। নেক্সট 3 নাম্বার ক্লাসিফিকেশন, অর্থাৎ 3 নাম্বার পয়েন্ট, ট্রাই হ্যালো অ্যালকেন। মনো হ্যালো অ্যালকেনকে যেমন আমরা অ্যালকিল হ্যালাইড বলেছিলাম, সেরকম ট্রাই হ্যালো অ্যালকেনেরও একটা স্পেশাল নামে আমরা চিনি, হ্যালো ফর্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যালো ফর্ম। সো এখন অ্যালকেনের মধ্যে যদি 3টি হাইড্রোজেন বের করিয়ে যদি 3টি হ্যালোজেন অ্যাটম যুক্ত করা হয় তখন আমরা তাকে বলে থাকি ট্রাই হ্যালো অ্যালকেন। এক্সাম্পল CHX3, this is type of trihaloalkane. Example
CHI3, CHCl3, CHBr3. This is iodoform. This is chloroform. This is bromoform. তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুটি কম্পাউন্ড। পরবর্তী ক্ষেত্রে আমরা এর ব্যবহার বা অ্যাপ্লিকেশন দেখব, যে আয়োডোফর্ম বা ক্লোরোফর্ম। ঠিক আছে, এই হলো ট্রাইহ্যালো অ্যালকেন। এখন নেক্সট পয়েন্টে আসি। 4 নাম্বার, টেট্রাহ্যালো অ্যালকেন। কিছুই না, যে অ্যালকেনের মধ্যে 4টি হাইড্রোজেন পরমাণু বেরিয়ে গিয়ে 4টি হ্যালোজেন অ্যাটম যুক্ত হবে তাকে আমরা বলবো টেট্রাহ্যালো অ্যালকেন। অর্থাৎ এর জেনারেল এক্সাম্পল CH4, লাইক CCl4, দিস ইজ কার্বন টেট্রা ক্লোরাইড। ক্লিয়ার? এর ব্যবহার আমরা অনেক জায়গায় পড়বো সলভেন্ট হিসাবে। CCl4 সলভেন্ট হিসাবে কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় রিঅ্যাকশনে। ক্লিয়ার? ওকে। এই ছিল জেনারেল ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমস ইন অ্যালকেন। এখন আমরা এছাড়াও কিছু হ্যালো অ্যালকেন পড়ব। প্রথমে আসি অ্যালাইলিক হ্যালাইড। হোয়াট ইজ অ্যালাইলিক হ্যালাইড? না, বলছে কার্বন কার্বন ডবল বন্ডের পাশের কার্বন এর সাথে যদি যুক্ত হ্যালোজেন অ্যাটম হয় তাহলে তাকে আমরা বলবো অ্যালাইলিক হ্যালাইড। ক্লিয়ার? This is the general form of allylic halide. An example ni CH2 double bond CH single bond CH2 Cl. This is allylic halide. তাহলে allylic halide কাকে বলছে? না, কার্বন কার্বন ডবল বন্ডের পাশের কার্বনের সাথে যুক্ত হ্যালোজেন অ্যাটম থাকলেই আমরা তাকে বলবো অ্যালাইলিক হ্যালাইড। এক্সাম্পল দিস। এবং এই কার্বনটাকে স্পেশালি বলা হয় অ্যালাইলিক কার্বন। এটাও আমরা কয়েকটা টাইপ দেখে নিই কিরকম হতে পারে। যেমন CH2 double bond CH single bond CH2X, this is 1 ডিগ্রি। কেন না, আমরা আগে আলোচনা করেছি X এর সাথে যুক্ত কার্বন ডাইরেক্ট কটা কার্বনের সাথে যুক্ত আছে? একটা। সো দিস ইজ 1 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। CH2 double bond CH single bond, this is 2 ডিগ্রি। কেন? X এর সাথে যুক্ত কার্বন ডাইরেক্ট দুটো কার্বনের সাথে যুক্ত আছে, 2 ডিগ্রি। নেক্সট CH2 double bond CH single bond C CH3 এটা হচ্ছে 3 ডিগ্রি। হ্যালোজেন অ্যাটমের সাথে যুক্ত কার্বন ডাইরেক্ট 3টা কার্বনের সাথে যুক্ত আছে, সো দিস ইজ 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। এভাবে আমরা টাইপ দেখতেই পারি অ্যালাইলিক হ্যালাইডের। ক্লিয়ার? ওকে। এছাড়াও আমরা অন্যভাবেও দেখতে পারি, যেমন এটা দেখে মনে হবে না যে অ্যালাইলিক হ্যালাইড, বাট অ্যালাইলিক হ্যালাইড। কেন? কার্বন কার্বন ডবল বন্ড আছে, তার পাশের কার্বনের সাথে যুক্ত হ্যালোজেন অ্যাটম, সো দিস ইজ অ্যালাইলিক হ্যালাইড। দিস ইজ অলসো অ্যালাইলিক হ্যালাইড।
কার্বন কার্বন ডবল বন্ডের পাশের কার্বনের সাথে যুক্ত হ্যালোজেন অ্যাটম। সো দিস ইজ দ্য টাইপ অফ অ্যালাইলিক হ্যালাইড। ক্লিয়ার? ওকে। নেক্সট, ভিনাইল হ্যালাইড। ভিনাইল হ্যালাইড কাকে বলে? না, কার্বন কার্বন ডবল বন্ডের সাথে ডাইরেক্ট যুক্ত যদি হ্যালোজেন অ্যাটম থেকে থাকে তাকে আমরা বলবো ভিনাইলিক হ্যালাইড। সো দিস ইজ জেনারেল ফর্মুলা অফ ভিনাইলিক হ্যালাইড। দিস ইজ জেনারেল স্ট্রাকচার অফ ভিনাইল হ্যালাইড। এক্সাম্পল, CH2 double bond CHCl, vinyl chloride. Clear? This is vinyl halide. Next, তিনে আসি, সরি, নেক্সট আসছি বেঞ্জাইলিক হ্যালাইড। বেঞ্জিন রিং এর সাথে যুক্ত কোনো কার্বন অ্যাটমের পাশে যদি হ্যালোজেন যুক্ত থাকে তখন তাকে বলা হয় বেঞ্জাইলিক হ্যালাইড। যেমন CH2X, বেঞ্জিন গ্রুপের সাথে যুক্ত কার্বন তার পাশে অ্যাটাচড হয়ে রয়েছে হ্যালোজেন অ্যাটম। সো দিস ইজ বেঞ্জাইলিক হ্যালাইড and this is one type of allylic হ্যালাইড। অর্থাৎ বেঞ্জাইলিক হ্যালাইড হলো এক প্রকারের অ্যালাইলিক হ্যালাইড। তাহলে অ্যালাইলিক হ্যালাইড আর বেঞ্জাইলিক হ্যালাইডের মধ্যে পার্থক্য কি? না, বেঞ্জাইলিক হ্যালাইড হতে গেলে অবশ্যই বেঞ্জিন রিং থাকতেই হবে, আদারওয়াইজ আমরা বেঞ্জাইলিক হ্যালাইড বলবো না। কিন্তু আমরা দেখো কার্বন কার্বন ডবল বন্ডের পাশের কার্বনে যুক্ত হ্যালোজেন, সো দিস ইজ ওয়ান টাইপ অফ অ্যালাইলিক হ্যালাইড। বাট অ্যালাইলিকে বেঞ্জিন রিং থাকার কোনো দরকার নেই। যদি বেঞ্জাইলিক হ্যালাইড হতে হয় তাহলে অবশ্যই বেঞ্জিন রিং হতেই হবে। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, এটাও আমরা দেখতে পারি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অবশ্যই পাবো। যেমন দিস ইজ হ্যালোজেনের সাথে যুক্ত কার্বন ডাইরেক্ট একটি কার্বনের সাথে যুক্ত 1 ডিগ্রি, হ্যালোজেনের সাথে যুক্ত কার্বন ডাইরেক্ট দুটি কার্বনের সাথে যুক্ত, সো 2 ডিগ্রি। এছাড়াও হ্যালোজেনের সাথে যুক্ত কার্বন ডাইরেক্ট 3টি কার্বনের সাথে যুক্ত, সো 3 ডিগ্রি। So this is 1 degree benzylic halide, this is 2 degree benzylic halide and this is 3 degree benzylic halide. Clear? আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি নিজেরাই জাজমেন্ট করতে পারবো যে কোনটা 1 ডিগ্রি হ্যালাইড, কোনটা 2 ডিগ্রি এন্ড কোনটা 3 ডিগ্রি। এই ছিল আমাদের হ্যালো অ্যালকেন সম্পর্কে ইন্ট্রোডাকশন। এরপরে আমরা একটু হ্যালো অ্যারিন সম্পর্কে জানব। সো হেডিং করি হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেনের মতনই আমরা একটা ডেফিনেশন বলতে পারি যে অ্যারিন সিস্টেমে যদি হাইড্রোজেন বেরিয়ে গিয়ে কোনো হ্যালোজেন গ্রুপ যুক্ত হয় তখন তাকে আমরা বলবো হ্যালো অ্যারিন। ক্লিয়ার? তাহলে হ্যালো অ্যারিনের ডেফিনেশন কি? না, অ্যারোমেটিক বলয়ের সাথে ডাইরেক্ট যদি কোনো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে
হ্যালোজেন যুক্ত হয় আমরা তাকেই বলবো হ্যালোঅ্যারিন। এরও ক্লাসিফিকেশন আছে অন দ্য বেসিস অফ নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমস। দেখা যাক হেডিং করি, ক্লাসিফিকেশন অফ হ্যালোঅ্যারিন। হ্যালোঅ্যারিনের ক্লাসিফিকেশন কি? অন দ্য বেসিস অফ নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমস। একটা অ্যারিন সিস্টেমের মধ্যে ডাইরেক্ট কটি হ্যালোজেন পরমাণু যুক্ত আছে তার উপর ভিত্তি করে হ্যালোঅ্যারিনের ক্লাসিফিকেশন করব আমরা। সো ফার্স্টে আসি মনো হ্যালোঅ্যারিন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই, যে হ্যালোঅ্যারিনের ক্ষেত্রে মূল ডেফিনেশন হলো অ্যারোমেটিক বলয়ের সাথে ডাইরেক্ট হ্যালোজেন কিন্তু যুক্ত থাকবে, তবেই আমরা তাকে হ্যালোঅ্যারিন বলবো, আদারওয়াইজ কিন্তু বলবো না। যেমন মনোহ্যালোঅ্যারিন কি না, অ্যারিন সিস্টেমের মধ্যে যদি একটি মাত্র হ্যালোজেন অ্যাটম যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো মনোহ্যালোঅ্যারিন। দিস ইজ মনোহ্যালোঅ্যারিন, দিস ইজ অলসো মনোহ্যালোঅ্যারিন। টলুইনের সাথে একটি হ্যালোজেন গ্রুপ যুক্ত আছে, ক্লিয়ার? ওকে। কিন্তু বেঞ্জাইলিক হ্যালাইড ইজ এ নট হ্যালোঅ্যারিন, কারণ বেঞ্জাইলিক হ্যালাইডের ক্ষেত্রে অ্যারোমেটিক রিং এর সাথে ডাইরেক্ট হ্যালোজেন অ্যাটম যুক্ত নেই, সেখানে বেঞ্জিন রিং এর সাথে যুক্ত কার্বন তার সাথে যুক্ত হ্যালোজেন আছে। সো বেঞ্জাইলিক হ্যালাইড ইজ নট হ্যালোঅ্যারিন, ক্লিয়ার? ওকে। দুইয়ে আসি আমরা ক্লাসিফিকেশনে। ডাইহ্যালোঅ্যারিন। কোন অ্যারিন সিস্টেমে যদি দুটো হাইড্রোজেন বেরিয়ে গিয়ে দুটো হ্যালোজেন অ্যাটম যুক্ত হয় তখন তাকে আমরা ডাইহ্যালোঅ্যারিন বলবো। যেমন এখানে একটা হাইড্রোজেন ছিল, বেরিয়ে গিয়ে এক্স যুক্ত হয়েছে, এখানে একটা হাইড্রোজেন ছিল, বেরিয়ে গিয়ে এক্স যুক্ত হয়েছে। আবার এটাও হতে পারে, এখানে একটা হাইড্রোজেন ছিল, বেরিয়ে গিয়ে এক্স যুক্ত হয়েছে, এখানে একটা হাইড্রোজেন ছিল, বেরিয়ে গিয়ে এক্স যুক্ত হয়েছে। সিমিলার এটাও হতে পারে, এখানে একটা হাইড্রোজেন ছিল, বেরিয়ে গিয়ে এক্স যুক্ত হয়েছে, এখানেও একটা হাইড্রোজেন ছিল, বেরিয়ে গিয়ে এক্স যুক্ত হয়েছে। এখন এই পজিশনগুলোর আমরা স্পেশালি নাম জানবো, যদিও এগুলো ক্লাস 11 আমরা দেখেছি, তবুও আমরা দেখে নিচ্ছি একটু। এই পজিশনের সাপেক্ষে তার পাশের পজিশনকে সব সময়ের জন্য আমরা অর্থ পজিশন বলি, এই পজিশনের সাপেক্ষে এই পজিশনে অর্থাৎ একটা ছেড়ে তাকে আমরা বলি মেটা পজিশন, এবং এই পজিশনের সাপেক্ষে এই পজিশন অর্থাৎ বিপরীতে আমরা বলি প্যারা পজিশন, ক্লিয়ার? এই হলো ডাইহ্যালোঅ্যারিন। কেননা প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে দুটো হ্যালোজেন অ্যাটম আছে, সো ইটস কল্ড ডাইহ্যালোঅ্যারিন। নেক্সট 3 নাম্বার ট্রাইহ্যালোঅ্যারিন। কিছুই না, অ্যারিন সিস্টেমের মধ্যে যদি 3টে হাইড্রোজেনের পরিবর্তে 3টে হ্যালোজেন গ্রুপ থেকে থাকে তখন আমরা তাকে বলবো ট্রাইহ্যালোঅ্যারিন, লাইক দিস। এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এক্স যুক্ত হয়েছে, এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এক্স যুক্ত হয়েছে, এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এক্স যুক্ত হয়েছে। সো দিস ইজ ট্রাইহ্যালোঅ্যারিন, ক্লিয়ার? ওকে।
এই ছিল আমাদের মূলত হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সম্পর্কে ইন্ট্রোডাকশন। এরপর আমরা একটা স্পেশাল ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হলো CX বন্ড নেচার ইন হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেনের মধ্যে যে CX বন্ড আছে তার প্রকৃতিটা কি দেখা যাক। হেডিং করলাম না, প্রথমেই আমরা দেখব এই CX বলতে X কে কি মিন করছে। obviously halogen atom, that is fluorine, chlorine, bromine and iodine। এখন আমি যদি এই হ্যালোজেন অ্যাটম গুলোর সাইজ দেখি না, পিরিয়ডিক টেবিলে এরা গ্রুপ 17 তে অবস্থান করে। পিরিয়ডিক টেবিলের অর্ডার অনুযায়ী যত উপর থেকে নিচ দিকে যাব তত সাইজটা ক্রমশ ইনক্রিজ হবে। সাইজ যত বাড়বে তত বন্ড লেন্থ বাড়বে, অর্থাৎ CX বন্ড লেন্থ তত ইনক্রিজ করবে। এখন বন্ড লেন্থ যত বাড়বে বন্ড এনথালপি ততটাই কম হবে। অর্থাৎ যদি আমরা বন্ড এনথালপির অর্ডার দেখি, CF greater than CCl greater than CBr greater than CI। আয়োডিনের সাইজ বড়, তাই এর বন্ড লেন্থ বেশি। বন্ড লেন্থ যেহেতু বেশি, বন্ড এনথালপি তত কম। এর সাইজ ছোট F এর, ফলে বন্ড লেন্থ কম, ফলে বন্ড এনথালপি বেশি। এ প্রসঙ্গে একটা ভালো এক্সাম্পল অবশ্যই দেওয়া যায়, যে একটা ছোট সুতো এবং একটা বড় সুতো। ওই ছোট সুতোটাকে কাটতে বেশি পরিশ্রম করতে হবে, অর্থাৎ বেশি এনার্জি দিতে হবে, কিন্তু বড় সুতোটাকে কাটতে তুলনামূলকভাবে কম এনার্জি দিতে হবে। সেম ব্যাপার এখানে, CI বন্ড লেন্থ বেশি, ফলে ওই বন্ডটাকে ভাঙতে খুব কম এনার্জি দিতে হবে, দ্যাট ইজ বন্ড এনথালপি কম। অপরদিকে CF ফ্লুরিনের সাইজ কম হওয়ার জন্য বন্ড লেন্থ কম, ফলে বন্ডটাকে ভাঙতে বেশি পরিমাণ এনার্জি দিতে হবে, দ্যাট ইজ বন্ড এনথালপি ইজ হাইয়েস্ট আদার দেন। ক্লিয়ার? ওকে, এই ছিল একটা বন্ড নেচার। এরপরে আমরা একটা ব্যাপার দেখব, যে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট কি? এর মানে হলো দ্বিমেরু ভ্রামক। ক্লিয়ার? ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়ে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা যত বাড়ে তত পোলারিটি বাড়ে, অর্থাৎ ধ্রুবীয়তা তত বাড়ে, তত ডাইপোল মোমেন্ট বাড়ে। আরো একবার বলছি, ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা যত বৃদ্ধি পায়, পোলারিটি মানে ধ্রুবীয়তা তত বাড়ে, ডাইপোল মোমেন্টও ঠিক ততটা বৃদ্ধি পায়। এক্সপ্লেন করা যাক। আমরা দেখেছি হ্যালো অ্যালকেনের মধ্যে CX বন্ড আছে, X মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, সো X ডেল্টা মাইনাস চার্জ এক্সিস্ট করবে, C এর উপর ডেল্টা প্লাস এক্সিস্ট করবে। সো সুতরাং ক্যাটায়ন অ্যানায়ন, যদি এগুলো পার্সিয়াল, এই দুটো পোলের মতন কাজ করছে। একটা সিস্টেমের মধ্যে যদি একদিকে প্লাস এবং একদিকে মাইনাস কাজ করে, অবশ্যই সেটা একটা পোলার কম্পাউন্ড হিসাবে এক্সিস্ট করে। সো দিস ইজ এ পোলার কম্পাউন্ড। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশির জন্য পোলারিটি গেইন করলো কম্পাউন্ডটা, সো ডাইপোল মোমেন্টও বেশি হওয়া উচিত এই কম্পাউন্ডটা। এভাবে একটা ব্যাপার আমরা দেখব, যে
ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিনের বেশি, ক্লোরিনের তার চেয়ে কম দেন আয়োডিন। তাহলে যেহেতু ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ক্লোরিনের চেয়ে, বা ক্লোরিনের বেশি ব্রোমিনের চেয়ে, বা ব্রোমিনের বেশি আয়োডিনের চেয়ে, সেই হিসাবে এক্সপেক্টেড অর্ডার অফ ডাইপোল মোমেন্ট কি হওয়া উচিত ছিল না, CH3F গ্রেটার দেন CH3Cl গ্রেটার দেন CH3Br গ্রেটার দেন CH3I, এটা হওয়ার কথা ছিল। কিন্তু এটা হয় না, এই অর্ডার ফলো করে না, হয় না। এটা কেন? তাহলে অরিজিনাল অর্ডারটা কি? অরিজিনাল অর্ডার অফ ডাইপোল মোমেন্ট, that is CH3Cl greater than CH3F greater than CH3Br greater than CH3I. This is original. এটা হওয়ার কথা ছিল কিন্তু হয় না, এটা হয়। এটা কেন হয় সেটা আমরা এক্সপ্লেন করব। ক্লিয়ার? ওকে। তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে অরিজিনাল অর্ডার অফ ডাইপোল মোমেন্ট CH3Cl greater than CH3F greater than CH3Br greater than CH3I. এটা আমাদেরকে ব্যাখ্যা করতে গেলে ডাইপোল মোমেন্টের একটা সূত্র আছে যেটা মিউ ইকুয়াল টু ই ইনটু ডি এর সাহায্যে ব্যাখ্যা করতে হবে। এই মিউটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ইটা হচ্ছে চার্জ অন অ্যাটম, ডিটা হচ্ছে ডিস্টেন্স। ক্লিয়ার? সো এই সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করব এই অর্ডারটা কি করে হচ্ছে। না, যদি আমি একটু দেখি ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে তো ব্যতিক্রমটা ঘটেছে, সো এই দুটো নিয়ে ডিসকাস করা যায়। ঠিক আছে, এখন সাইজটা ক্লোরিনের বেশি ফ্লুরিনের চেয়ে, যেহেতু সাইজটা ছোট সেই হিসাবে চার্জটা বেশি ফ্লুরিনের, অর্থাৎ ফ্লুরিনের সাইজ ছোট হওয়ায় ফ্লুরিনের চার্জ ডেনসিটি বেশি দেন ক্লোরিন, কিন্তু ক্লোরিনের আকারটা ফ্লুরিনের চেয়ে এতটাই বড় যে CH3Cl এর ক্ষেত্রে E ইন্টু ডি এর গুণফলটা CH3F অপেক্ষা বেশি, অর্থাৎ মিউ CH3Cl গ্রেটার দেন মিউ CH3F। ফ্লুরিনের আকার ছোট ফলে চার্জ ডেনসিটি বেশি, ক্লোরিনের আকার বড় চার্জ ডেনসিটি কম, কিন্তু ক্লোরিনের আকার এতটাই বড় ফ্লুরিনের চেয়ে যে CH3Cl এর ক্ষেত্রে E ইন্টু ডি এর গুণফলটা CH3F এর চেয়ে বড়, ফলে ডাইপোল মোমেন্টও বড়, তাই এই অর্ডারটা ফলো করে। বাকি এদের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু আয়োডিনের কম, তাই ডাইপোল মোমেন্টও কম CH3Br এর ক্ষেত্রে, বাট CH3F এবং CH3Cl এর ক্ষেত্রে এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। ক্লিয়ার? এই প্রসঙ্গে ক্লাস 12 একটা কোশ্চেন অবশ্যই পড়ে, খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়া সত্ত্বেও কেন CH3F এর দ্বিমেরু ভ্রামক CH3Cl অপেক্ষা কম।
ব্যাখ্যা করো। 2 নাম্বার, এভাবে ব্যাখ্যা করলেই যথেষ্ট। ক্লিয়ার? ওকে। এখন একটা স্পেশাল কোশ্চেন হয়, যে কোশ্চেনটা আমরা এখন আলোচনা করব। এটা অনেক জায়গায় পড়ে কোশ্চেনটা, যে CH3 CH2Cl এবং CH211CHCl, this is ethyl chloride and this is vinyl chloride. এখন প্রশ্ন হচ্ছে, এই ইথাইল ক্লোরাইড এবং এই ভিনাইল ক্লোরাইডের মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি এবং কেন? কেন? কার মিউ গ্রেটার? এক্সপ্লেন। দেখা যাক, প্রথমে CH3 CH2Cl নি। এখানে আচ্ছা নিচে নি CH211CH সিঙ্গেল বন্ড Cl। উভয় ক্ষেত্রে ক্লোরিনের লোন পেয়ার আছে। ইথাইল ক্লোরাইড এবং ভিনাইল ক্লোরাইড এই দু ক্ষেত্রেই সেম হ্যালোজেন অ্যাটম, ফলে সেম ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে কার ডাইপোল মোমেন্ট বেশি? এক্সপ্লেন করা যাক, যে এখানে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য ক্লোরিন নিজের দিকে কিছুটা ইলেকট্রন জোড়কে টানছে, ফলে এই কার্বনও কিছুটা টানছে, ফলে এই বরাবর পুরোপুরি একটা দ্বিমেরু ভ্রামক কাজ করছে। অর্থাৎ এই ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে ক্লোরিনের অধিক তড়িৎ ঋণাত্মকতা জনিত একটা ভ্রামক কাজ করছে ওই ডাইরেকশনে। এখানে দেখা যায়, এখানে ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কনজুগেটেড সিস্টেম আছে, অর্থাৎ ডবল বন্ড সিঙ্গেল বন্ড, তাহলে তো রেজোনেন্স হওয়ার একটা প্রবাবিলিটি আছে। তো দেখা যাক রেজোনেন্স কিভাবে হয়। ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে দিল, এখানে দিল, এখানেও ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য কিছুটা ইলেকট্রন জোড় নিজের দিকে টানবে, ফলে এই দিকে একটা অবশ্যই দ্বিমেরু ভ্রামক কাজ করবে। কিন্তু এই দিকে রেজোন্যান্স স্ট্রাকচারে ক্লোরিনের দ্বিমেরু ভ্রামক কাজ করছে, তার সাথে সাথে এইদিকে রেজোনেন্স জনিত একটা ভ্রামক কাজ করছে, দ্যাট ইজ মিউ পাই। সো এইদিকে যে ক্লোরিনের অধিক তড়িৎ ঋণাত্মকতা জনিত ভ্রামক কাজ করছে ওই দিকে, তাকে কিছুটা প্রশমিত করে দিচ্ছে রেজোনেন্স ভ্রামক, যার ফলে অল ওভার মিউ নেটটা কিছুটা কমে যাচ্ছে ইথাইল ক্লোরাইডের থেকে। ক্লিয়ার? অর্থাৎ ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে একটি মাত্র ভ্রামক কাজ করছে, যেটা ক্লোরিনের অধিক তড়িৎ ঋণাত্মকতা জনিত ভ্রামক, বাট ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে দুটা ভ্রামক কাজ করছে, একটা ক্লোরিনের অধিক তড়িৎ ঋণাত্মকতা জনিত ভ্রামক, আরেকটা রেজোনেন্স জনিত ভ্রামক। ওই রেজোনেন্স জনিত ভ্রামকটা ক্লোরিনের ওই তড়িৎ ঋণাত্মকতা জনিত ভ্রামকটাকে কিছুটা প্রশমিত করে দিচ্ছে, ফলে ইথাইল ক্লোরাইড অপেক্ষা এর ভ্রামকটা কিছুটা কমে যাবে। তাই আমরা বলতেই পারি যে মিউ CH3CH2Cl গ্রেটার দেন মিউ CH211CHCl। ক্লিয়ার? এটা একটা কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আজ এতটাই। নেক্সট আমরা পড়বো হ্যালো অ্যালকেনের প্রিপারেশন। ওকে।